নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি জেলার খবর। সঙ্গে আমি দিশা এবং সেই সাথে সাথে আমার সহকর্মী সত্যজিৎ পাল। আজ আবারও আপনাদের সাথে। আজ আমাদের নজরে আলিপুরদুয়ার। আর আলিপুরদুয়ারের কাছে সময় কিন্তু খুবই কম, কারণ আপনারা সকলেই জানেন এপ্রিল মাসের 19 তারিখ থেকে প্রথম পর্যায়ের ভোট শুরু হচ্ছে। আর এই প্রথম পর্যায়ে ভোটের তালিকায় কিন্তু আলিপুরদুয়ারের নাম রয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই মুহূর্তে আলিপুরদুয়ার কিন্তু এই ভোট প্রচারকে নিয়ে একেবারেই সরগরম হয়ে রয়েছে। তো সেই সাথে সাথে আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, মূলত আলিপুরদুয়ার কিন্তু বারবার শাসকের পরিবর্তন দেখেছে। আলিপুরদুয়ারবাসী বারবার সাক্ষী থেকেছে সেই বিষয়ের। আর পাশাপাশি বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে আলিপুরদুয়ারে, সেটি কিন্তু প্রার্থীকে ঘিরে। তো সেই ক্ষেত্রে একবার প্রথমেই নজর রাখবো এবার অর্থাৎ 2024-এর প্রার্থী তালিকার দিকে। এবার 2024-এর প্রার্থী তালিকার ক্ষেত্রে তৃণমূল প্রার্থী তার আলিপুরদুয়ার কেন্দ্র থেকে বেছে নিয়েছেন প্রকাশ চিক বড়াইককে, এবং বিজেপি তার প্রার্থী হিসেবে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে মনোজ টিগ্গাকে বেছে নিয়েছেন। আর এবার যেমনটা আঁচ করা যাচ্ছে যে এবার কিন্তু কোথাও না কোথাও এক প্রকারের হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা হলেও হতে পারে। কিন্তু আরেকটা বিষয় যেটা খটকা লাগছে সেটা হচ্ছে, দেখা যাচ্ছে যে 2019-এর লোকসভা নির্বাচনের সাথে আমরা যদি তুলনা করি, দেখা যায় যে সেখানে বিজেপির প্রার্থী জন বার্লা কিন্তু জয়লাভ করেছিলেন। কিন্তু এবার যেটা ব্যতিক্রম দেখা যাচ্ছে, 2024-এর লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বিজেপি জন বার্লাকে টিকিট দিতে বিরত থাকে। আর জন বার্লার পরিবর্তে এবার বিজেপি তার প্রার্থী হিসেবে মনোনীত করলো মনোজ টিগ্গাকে। তো সেই ক্ষেত্রে কোথাও না কোথাও একটা টিগ্গা ভার্সেস জন বার্লা একটা কিন্তু সংশয় দেখা দিয়েছে। তো সেই বিষয়ে প্রথমে আমরা জানবো আমার সহকর্মী সত্যজিৎদার কাছ থেকে। সত্যজিৎদা, এই যে বিষয়টা, এই টিকিট না দেয়াতে মনোজ টিগ্গা এবং জন বার্লার মধ্যে কিন্তু একটা আমরা দেখেছি যে রোষের সৃষ্টি হয়েছে। তো সেই ক্ষেত্রে মানে কেমন পরিস্থিতি তাদের মধ্যে বিরাজ করছে, আর কেনই বা বিজেপি ঠিক করলো যে জন বার্লাকে টিকিট দেওয়া যাবে না? দেখো, জন বার্লাকে টিকিট না দেওয়াতে জন বার্লা প্রথমে ক্ষুব্ধ হন। শুধু জন বার্লা বলে নয়, যে কোনো রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধি যখন পরবর্তীতে টিকিট না পান বিক্ষুব্ধ হন। এই ক্ষেত্রে আমরা কিন্তু দল পরিবর্তন দেখেছি বারবার। অনেকেই টিকিট না পেয়ে অন্য দলে চলে গেছেন, কিন্তু জন বার্লা কিন্তু প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন এই টিকিট না পান। এমনকি মনোজ টিগ্গাকে কিন্তু বেশ ভৎসনা করেছিলেন, যার ফলে কিন্তু দেখা যায় বিজেপি নেতৃত্ব হয়তো বিষয়টা ম্যানেজ করার চেষ্টা করেছে। এখনও জন বার্লাকে মনোজ টিগ্গার সঙ্গে প্রচারে দেখা যায় মাঝে মাঝে, কিন্তু সেটা কতটা যে বাস্তবায়ন হবে, কতটা উনি মানে প্রকাশ্যে যেটা দেখাচ্ছেন যে মনোজ টিগ্গার উপর সমর্থন, সেটা সমর্থন থাকবে নাকি উনি অন্য কোনো অঙ্ক কষে রয়েছেন, সেটা তো ভোটের ফলাফলে বেরোবে। কিন্তু এখানে বলবো জন বার্লাকে টিকিট না দেওয়ার ক্ষেত্রে একটা কথা আমি বলে রাখি, যে দেখো এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র কিন্তু চা বাগান ভিত্তিক। এখানে প্রচুর চা বাগান রয়েছে, চা শ্রমিক প্রচুর সংখ্যায় রয়েছেন। তো এইখানে এই চা শ্রমিকদের বঞ্চনা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস নেতা যিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু দীর্ঘ আন্দোলন করেছিলেন এই আলিপুরদুয়ারে। এমনকি জন বার্লার বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই চা শ্রমিকদের নিয়ে। তো স্বাভাবিকভাবেই এই জন বার্লার উপরে কিন্তু ক্ষোভ তৈরি হয়েছিল চা শ্রমিকদের মধ্যেই। তো সেই কারণেই কিন্তু বিজেপি জন বার্লাকে টিকিট না দিয়ে মনোজ টিগ্গাকে টিকিট দিয়েছে। এখন জন বার্লার তারও দীর্ঘদিন যেহেতু সাংসদ ছিলেন, সুতরাং তারও কিছু নিজস্ব লোকজন রয়েছে, তার পরিচিতি রয়েছে, তার ফ্যান ফলোয়ার রয়েছে। তারা মনোজ টিগ্গার পাশে কতটা থাকবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়ে এই যে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের যে 7টি বিধানসভা, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধুমাত্র আলিপুর বিধানসভা ছেড়ে বাকি 6টি বিধানসভায় কিন্তু তপশিলি উপজাতিদের বসবাস। তো সেই ক্ষেত্রে কি মনে হয়, তারা কোন দলের দিকে ঝোঁকার সম্ভাবনা তাদের ক্ষেত্রে বেশি রয়েছে? দেখো, আমরা যদি 2019-এর দেখি, 2019-এর ফলাফলও কিন্তু বিজেপি যে এত ভালো ফল করবে এটা কিন্তু ছিল না, কারণ বিজেপির সংগঠন তেমন ছিল না, নেই বললেই চলে। তো এখানে তোমার মাদারিহাট থেকে বিধায়ক ছিলেন মনোজ টিগ্গা, যিনি 2016-তে জিতেছিলেন। তো একমাত্র মনোজ টিগ্গাই কিন্তু মুখ ছিলেন এই আলিপুরদুয়ার জেলায়। কিন্তু বিজেপি যে অভাবনীয় ফল করে, মানে জয়ের মার্জিনটা এতটা বেশি, জন বার্লা প্রায় 2.5 লক্ষ ভোটে জেতেন। সুতরাং এটা কিন্তু মানে কি বলে একটা চমৎকার বলা চলে। তো এই দিক দিয়ে বলা যায় তৃণমূলের শক্ত সংগঠন, কিন্তু সেইখানে দাঁড়িয়ে বিজেপি যে ফলটা করেছিল,
তো এক কথায় চা বাগান, চা শ্রমিকরা বলো বা এই যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ, রাজবংশীর একটা বড় অংশ রয়েছে, তারা কিন্তু মানে দুহাত ভরে কিন্তু বিজেপিকে সমর্থন জানিয়েছিলেন, যার ফলে কিন্তু বিজেপির জয়ের ব্যবধানটা বেড়েছে। এরপরেও 2021-এর বিধানসভা ভোটে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা কেন্দ্র পড়ে, এই 7টি কিন্তু বর্তমানে বিজেপির দখলে রয়েছে। একটি তোমার তুফানগঞ্জ, যেটি কোচবিহার জেলায় পড়ে, বাকি 6টি কিন্তু, এছাড়া আরেকটি যেটা আলিপুরদুয়ারের বিধায়ক আমরা জানি সুমন কাঞ্জিলাল, তিনিও বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন। কয়েক মাস আগে বিজেপি ছেড়ে উনি তৃণমূলে যোগ দেন। তো স্বাভাবিকভাবেই যে বিজেপির সংগঠন কিন্তু এরপর এই 2019-এ জেতার পর কিন্তু ব্যাপকভাবে মজবুত করেছে, যার ফলে দেখো 7টি বিধানসভা কেন্দ্র দখল করা এমনি তো সম্ভব হয়নি, সংগঠন যথেষ্ট মজবুত বলেই। এবার সামনে লোকসভা নির্বাচন, ওই যে বললাম যে জনবালার বিরুদ্ধে একটা ক্ষোভ নিয়ে কিন্তু দীর্ঘ আন্দোলন কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় চা শ্রমিকদের নিয়ে গড়ে তুলেছিলেন, যেটা কিন্তু বারবার সামনে এসছে। এমনকি উনি এই যে জনবালার বাড়ির সামনে যে বিক্ষোভটা, এটাও কিন্তু বারবার সামনে এসছে। বহু মানুষ কিন্তু এই চা শ্রমিক কিন্তু এই বিক্ষোভে সামিল হয়েছিল। এবার চা শ্রমিক যারা গত 2019-এ বিজেপিকে দুহাত ভরে সমর্থন জানিয়েছিল, তাদের সমর্থনটা থাকবে কোথায়? তারা কি আবারও কি বিজেপির সঙ্গে থাকবে, নাকি বিজেপির সঙ্গ থেকে বেরিয়ে আসবে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। ফলাফল কী হবে ভোট জন্য আমরা জানতে পারবো। বেশ, তাহলে একবার আমরা 2019-এর সেই লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে নজর রাখবো। সেই সময় যেখানে বিজেপি প্রার্থী ছিলেন জন বার্লা, তিনি জয়লাভ করার পরেও এবার কিন্তু তিনি টিকিট পাননি। তো সেই ক্ষেত্রে 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফল কি বলছে? বিজেপি প্রার্থী জন বার্লা 2019-এর লোকসভা নির্বাচনে ভোট পেয়েছিলেন 7,50,804 এবং তার প্রতিপক্ষ তৃণমূল থেকে দাঁড়িয়েছিলেন দশরথ তির্কি, সেবার তিনি ভোট পেয়েছিলেন 5,06,815। এবং আরেকটা দল যেটা দেখা যাচ্ছে যে RSP, সেখান থেকে দাঁড়িয়েছিলেন মিলি ওরাও, তিনি পেয়েছিলেন 54,010টি ভোট। এবং কংগ্রেস মোহনলাল বসুমাতা 27,427টি ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিজেপি এবং তৃণমূলের মধ্যেই কিন্তু সত্যদাই 2019-এর লড়াইটা খুবই হাড্ডাহাড্ডিভাবে হয়েছিল, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে ব্যবধানটা কিন্তু অনেকটা বেশি। বিজেপি প্রার্থী জন বার্লা এবং তৃণমূল প্রার্থী দশরথ তির্কির মধ্যে আমরা যদি সেই ভোটের সংখ্যার যদি আমরা ব্যবধানটা খুঁজে বের করি, তাহলে দেখা যাচ্ছে জন বার্লা 2,43,989 ভোটে কিন্তু লিড করেছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তৃণমূলের থেকে বিজেপির কিন্তু ব্যবধানটা অনেকটাই বেশি এই ভোটের ক্ষেত্রে। তো এইবার অর্থাৎ 2024-এ যেহেতু প্রার্থী বদল করা হয়েছে, যেখানে জন বার্লার পরিবর্তে এবার বিজেপি তার প্রার্থী হিসেবে মনোজ টিগ্গাকে মনোনীত করেছে, তো ব্যক্তিবিশেষের দিক থেকে জন বার্লা এবং মনোজ টিগ্গার মধ্যে কার পাল্লা ভারী? দেখো, জন বার্লা দীর্ঘদিন থেকে কিন্তু তিনি রাজনীতির সঙ্গে যুক্ত, গতবারের সাংসদ ছিলেন। কিন্তু মনোজ টিগ্গার কথা যদি বলি, আলিপুরদুয়ার জেলায় যে কয়েকটা বিজেপির মুখ ছিল তার মধ্যে কিন্তু অন্যতম মনোজ টিগ্গা। ইনি কিন্তু 2011-এর বিধানসভা নির্বাচনেও কিন্তু এই মাদারিহাট থেকে প্রায় জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, গিয়ে শেষ মুহূর্তে হেরে যান। এরপর দেখো 2016 সালে যেটা বিজেপি প্রথমবারের মতো 3টে আসন জিতেছিল, মাদারিহাট থেকে মনোজ টিগ্গা, এবং আমরা দেখেছিলাম মালদার বৈষ্ণবনগর থেকে জিতেছিলেন সাধন সরকার, এবং খড়গপুর থেকে দিলীপ ঘোষ। এই যে 3টে আসন জয় পেয়েছে, এই 3টে আসন জয়ের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপির এই বর্তমান পরিস্থিতির জন্য। কারণ 2016-তে বিজেপি যদি খাতা খুলতে না পারতো, তাহলে কিন্তু বিজেপির সংগঠন হয়তো এই পর্যায়ে নাও পৌঁছাতে পারতো। এরপর দিলীপ ঘোষ জেতার পর, মনোজ টিগ্গা জেতার পর, মনোজ টিগ্গা উত্তরবঙ্গের দায়িত্ব নিয়েছিলেন, সংগঠনের ভিত মজবুত করেছেন। দিলীপ ঘোষও রাজ্য চষে বেরিয়েছেন। তো বিজেপির সংগঠন কিন্তু 2016-এর পর থেকে কিন্তু বলা চলে বেড়েছে। তো সেইখানে বলবো এই মনোজ টিগ্গা কিন্তু যেহেতু দীর্ঘদিন থেকে রয়েছেন, এমনকি বলা যায় 2016-তে দিলীপ ঘোষ যেখানে বিধায়ক ছিলেন, সেখানে মনোজ টিগ্গা কিন্তু বারবার নজর কেড়েছেন। এমনকি উত্তরবঙ্গের মুখ কিন্তু এই মনোজ টিগ্গাই ছিলেন। তো স্বাভাবিকভাবেই মনোজ এবার চা বাগানেও চা শ্রমিকদের মধ্যে মনোজ টিগ্গার কিন্তু একটা যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। তো সেই কারণে যেহেতু খুব একটা জন বার্লার প্রতি ছিল দলের বলো বা চা শ্রমিকদের মধ্যে, সেই কারণে কিন্তু দল আর ঝুঁকি নিতে চায়নি বলা চলে এক কথায়।
একেবারে ঝুঁকি নিতে চায়নি, জন বার্লাকে সরিয়ে মনোজ টিগ্গাকে মুখ করেছে। এখন যে চা শ্রমিকদের যে বিক্ষোভটা ছিল জন বার্লার প্রতি, যেটা তৃণমূল কংগ্রেস বলো বা চা শ্রমিকদের মধ্যে যেটা বারবার সামনে এসেছিল, সেটা কিন্তু মনোজ টিগ্গাকে টিকিট দেওয়ার পর কিন্তু সেটার মানে বেড়ে যায়নি, সেটা কিন্তু দেখা যায়নি। একেবারে। তো এই যে জন বার্লা এবং মনোজ টিগ্গার মধ্যে এই টিকিট নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল, সেটির দিকে আমরা একটা নজর রাখবো। छल होगा, विद्रोह करेगा हमसे 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 छल होगा। একেবারে সত্যদা, মনোজ টিগ্গাকে টিকিট উইথড্র করার জন্য বলছে জন বার্লা, আর না হলে বলছে যে জন বার্লার সাথে নাকি ছলনা করা হবে। মানে কি বলতে চাইছেন মূলত জন বার্লা এখানে? একদমই। দেখো, জন বার্লা যে টিকিট না পাওয়াটা, বিশেষ করে মনোজ টিগ্গার উত্থান কিন্তু আমরা কিন্তু দেখেছি। কারণ মনোজ টিগ্গা বিজেপির বিধানসভা বিজেপির মুখ্য সচেতক পদে রয়েছেন। স্বাভাবিকভাবেই তিনি কিন্তু বারবার ক্যামেরার সামনে বলো, বিভিন্ন সাংবাদিক সম্মেলনে বিজেপির পরিষদীয় বিধায়কদের তরফ থেকে হোক বা অন্য কোনো কারণে কিন্তু সামনে আসেন, যেখানে জন বার্লা কিন্তু অনেকটাই আড়ালে বলা চলে। কারণ তো সেই কারণেই এবার জন বার্লার যে বেসটা, সেটাও কিন্তু চা শ্রমিকদের নিয়ে। তো স্বাভাবিকভাবেই জন বার্লার টিকিট না পেয়ে, তার নিজের তো যে কোনো জনপ্রতিনিধি পরবর্তী টিকিট না পেয়ে একটা ক্ষোভ থাকেই। তো সেই কারণে তিনি কিন্তু সামনেই কিন্তু মনোজ টিগ্গাকে বলেছে উইথড্র করার জন্য। একেবারে। তো এছাড়াও তিনি কিন্তু দেখো, গত এই যে নিশীথ প্রামাণিকের সমর্থনে যে প্রধানমন্ত্রী এসেছিলেন, তার আগের দিনেও কিন্তু জন বার্লা বলেছিলেন যে তার মিসেসের অসুস্থ, তিনি পারবেন না যেতে। কিন্তু তারপরেও দেখো, বিজেপি দল কিন্তু হয়তো জন বার্লাকে বুঝিয়ে প্রধানমন্ত্রী সবাই কিন্তু হাজির করেছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি কিন্তু যাওয়ার অস্বীকারই করেছিলেন যে তার স্ত্রী অসুস্থ, তিনি যেতে পারবেন না। কিন্তু জন বার্লা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং তারপরেও তিনি কিন্তু যে মনোজ টিগ্গার প্রতি সমর্থন, এটা কিন্তু জানিয়েছেন। আবার বললাম যে সেটা তো ক্যামেরার সামনে তো বলেছেন, সবার সামনে বলেছেন, কিন্তু জন বার্লার যারা অনুগামী বলো, সমর্থক বলো, ফলোয়ার বলো, তারা কি করবেন? তারা তো মনোজ টিগ্গার দিকে দুহাত ভরে সমর্থনটা নাও দিতে পারেন। তো এখানে কিন্তু একটা বিজেপিকে কিন্তু এটা কিন্তু ফেস করতেই হবে। ভোট বাক্সে এর একটা প্রতিফলন পড়বেই। বিজেপি যতটা বেশি ম্যানেজ করতে পারবে, প্রতিফলন ততটা কমে আসবে। কারণ কী হয় সেটা তো আমরা 4 জুন জানতে পারবো। কিন্তু জন বার্লার ক্ষোভটা যে কতটা ক্ষোভ থাকলে এটা কাউকে প্রকাশ্যে বলতে পারেন যে উইথড্র করার জন্য, এটা কিন্তু অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ। কিন্তু একেবারে। তবে চা শ্রমিকদের যেমন একটা আংশিকভাবে ক্ষোভ রয়েছে তাদের প্রতি, সেই ক্ষেত্রে একবার শুনে নেব যে ওখানকার বাসিন্দারা কি বলছেন। বলছিলাম যে এই যে সামনেই তো নির্বাচন, লোকসভা নির্বাচন, কি বলবে? এর আগে কি ভোট দিয়েছো কখনো? হ্যাঁ, এর আগে ভোট দিয়েছি, লোকসভা ভোট দিয়েছি। মানে বলবে যে কি কি সুযোগ সুবিধা পেয়েছো এবং কি কি আশা করছো এবং কোন দল আসলে সুবিধা হবে? দেখো, এর আগেও তো ভোট দিয়েছি, অনেকেই সবাই প্রায় আমরা হয়তো সবাই বিজেপিকেই ভোট দিয়েছে। তো বিজেপি হয়তো আমাদের ওখানে আলিপুরদুয়ারে জিতেছে, কিন্তু সেরকম আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি। সে যেই দলই আসুক, যেই দলই জিতুক, আমরা চাই যে আমরা যতটুকু সুযোগ সুবিধা আমরা পেতে চাই, মানে আমরা চাই সেই সুযোগ সুবিধা যাতে আমরা পাই, ওটুকুনি আমরা চাই, যাতে কাজ হয় আর কি। মানে তুমি কি পড়াশোনা করছো? আমি পড়াশোনা করছি, আমি স্টুডেন্ট। মানে কোনো দিন এরকম হয়েছে যে মানে কোনো কাজের ক্ষেত্রে কোথাও গিয়ে একটু অসুবিধা হয়েছে বা হ্যারাসমেন্ট হয়েছে এরকম? এরকম তো সেরকম কোনো কিছু হয়নি, বা না এরকম রাস্তাঘাট, কল, বাড়িঘর, জল পানি ওইগুলোর সমস্যা না থাকে, এর থেকে তো বড় কিছু হয় না। স্বাস্থ্য ব্যবস্থা ভালো থাকবে, এটাই তো চাই। এর জন্যই ভোট দেওয়া, সরকার করা, এটা সেটুকুই। সাধারণ লোকের চাওয়া পায় এটুকুই। এখন কি হয় এখন বলা মুশকিল আছে। এখন দেখি এখন কোন দিকে এখন হাওয়াটা যায়। এখন
মানে তাও মানে চাওয়া পাওয়া একটা কিছু আছে না, যদি ক্যান্ডিডেট আসে বা ইলেকশন গেল কি চাইছেন বা কি? ওদের থেকে যে নিয়ে ভালো কাজ করুন, তো ভালো আনতে ভালো হয়, মনটা খুশি থাকবে, দেখে কী হয় এখন। একেবারেই সত্যদা, দেখুন সবাই কিন্তু এক কথায় বলতে গেলে উন্নয়নের কথা বলছে, তাদের এলাকায় ভালো কাজ করার কথা বলছে। আর আরেকটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে যারা ভোটদাতারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা বড় অংশ যুব প্রজন্ম রয়েছে। তো সেই ক্ষেত্রে কারণ আমরা সকলেই জানি যে আগেকার দিনের মানুষের থেকে যুব প্রজন্মরা অনেকটাই অ্যাডভান্স, তারা অনেকটা বেশি বোঝে। তো সেই ক্ষেত্রে তারা যে ধরনের অভিযোগগুলো তুলছে, তো এই অভিযোগের উপরে ভিত্তি করে কার ভোট বাক্সে কতটা প্রভাব পড়তে পারে? দেখো, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রচারের হাতিয়ার। দেখো, প্রকাশ্যে ক্যামেরায় যেটা বললেন যে রাস্তাঘাট চাই, আর একটি সে বলল যে যেগুলো সাময়িক হওয়া উচিত, কিন্তু ঘটনা হচ্ছে শাসক দল বা বিরোধী দল বলি, বিজেপি বা তৃণমূল, তাদের প্রচারের ইস্যু কিন্তু পুরোপুরি আলাদা। তুমি যে দেখো, তৃণমূলের প্রচারের প্রধান হাতিয়ার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে সরকার, এগুলো রয়েছে। কারণ ইভেন আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভাণ্ডার যেটা 500 টাকা ছিল সেটা কিন্তু 1000 করেছেন, আর 1000 টাকাটা কিন্তু 1200 করেছেন। তো এগুলোই কিন্তু দুই দলের কিন্তু প্রচারের হাতিয়ার হতে চলেছে। উল্টো দিকে বিজেপির দিক থেকে দেখো, বিজেপি কেন্দ্র সরকারের যেগুলো প্রকল্প রয়েছে, কেন্দ্রের শাসক দল যে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো তৈরি করার চেষ্টা করছে, তার উপরে কিন্তু বিজেপি জোর দিচ্ছে। যে বিজেপির প্রধান হাতিয়ার বলবো আত্মনির্ভর ভারত, যেটা নিয়ে বারবার প্রধানমন্ত্রী বলছেন। তো স্বাভাবিকভাবেই এটা শাসক দল তাদের প্রচারের হাতিয়ার কোনটা, বিরোধী দলের প্রচারের হাতিয়ার, কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ শাসক দলের যেটা পক্ষে যেটা রয়েছে, এই যে 100 দিনের কাজ যেটা বারবার সামনে আসছিল, যে শাসক দল কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিল, কারণ এই 100 দিনের কাজের যে বকেয়া, সেই টাকাটা কিন্তু রাজ্য সরকার নিজের কোষাগার থেকে কিন্তু জনগণকে মিটিয়েছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি প্রত্যেকটি জেলায় বহু মানুষ কিন্তু 100 দিনের কাজের সঙ্গে যুক্ত। তো এই যে টাকাটা রিটার্ন দেওয়া, এটা কিন্তু অত্যন্ত ভোট বাক্সে তার প্রতিফলন পড়বেই। এবার স্বাভাবিকভাবেই যে জনগণের তো চাওয়া পাওয়া তো থাকবেই, কোন দল কতটা পূরণ করতে পারে সেটা একটা ফ্যাক্টর হয়ে যাবে। কিন্তু আরেকটা বলবো যে এই আলিপুরদুয়ার জেলায় যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পর্যটন কেন্দ্র। তুমি জানো, এখানে জয়ন্তী পাহাড় বলো, বক্সার বলে, কিন্তু বহু মানুষ কিন্তু দেশ থেকে বাইরে থেকে বহু মানুষ কিন্তু ঘুরতে আসেন। তো এখানে রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাই কিন্তু বারবার বলছিলেন। তো যেই জনপ্রতিনিধি হয়ে আসুক, তাদের এদিকে একটু জোর দেওয়া উচিত আমার মনে হয়। একেবারে। তো আরেকটা বিষয়, এই যে এখন যেহেতু এই যে আলিপুরদুয়ারে প্রথম পর্যায়ে ভোট হতে চলেছে 19 এপ্রিল, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এবার কিন্তু জোরদার প্রচার অভিযান চালানো হচ্ছে, সে যেই লোকসভা কেন্দ্রই হোক না কেন। আর খানিকটা ব্যতিক্রম এবার দেখা গেছে যে অনেক জায়গায় এই লোকসভা কেন্দ্রের প্রার্থীদের প্রচারে আমরা দেখেছি অনেক হেভিওয়েট নেতারা এসে কিন্তু উপস্থিত হয়েছেন, তাদের সমর্থনে তারা প্রচার চালিয়েছেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তৃণমূল আলিপুরদুয়ারের প্রার্থী হিসেবে প্রকাশিক বরাককে যে মনোনীত করেছেন, তার প্রচার অভিযানে তিনি কিন্তু অভিনেতা দীপক অধিকারী, যিনি নিজেও তৃণমূল প্রার্থী, তাকে কিন্তু প্রচারের জন্য আলিপুরদুয়ারে পাঠানো হয়েছিল। তো সেই ক্ষেত্রে অর্থাৎ প্রকাশিক বরাইয়ের প্রচারে স্টার ক্যাম্পেইনার হিসেবে দেবকে বেছে নিয়েছে তৃণমূল। এই জিনিসটার পেছনে কি ধরনের প্রপাগেন্ডা থাকতে পারে? না, এটা তো থাকবেই। দেখো, যে কোনো রাজনৈতিক দল প্রচারে নজর কাড়ার জন্য তো অভিনেতাদের নিয়ে আসবে, এটা স্বাভাবিক। স্টার ক্যাম্পেইনার নিয়ে আসবে, এটা স্বাভাবিক। তো দেব তো তৃণমূলের একজন জনপ্রতিনিধি, তৃণমূলের প্রার্থী, ঘাটালের প্রার্থী। তো স্বাভাবিকভাবে দেবও যে তাদের দলের সমর্থনে বিভিন্ন জায়গায় প্রচার করে, নতুন কিছু নেই। আমরা দেখেছি মিঠুন চক্রবর্তী, তিনিও তো বিজেপির নেতা, তিনি তো আলিপুরদুয়ারে প্রচার করতে যাওয়ার কথা। সুতরাং রাজনৈতিক দল তাদের প্রচারে নিয়ে আসতেই পারে, এটা কোনো বিষয় নয়। দেখো, প্রচারে আনলে জনগণের মধ্যে একটা কিন্তু মানে কি বলবো, জনগণের কিন্তু একটা মতবাদ চেঞ্জ হতে পারে, যে কোন দল কাকে নিয়ে আসছে বা এই কোন প্রার্থীর সমর্থনে তার দলের উপরে কতটা ভরসা, এটা কিন্তু বারবার বোঝা যায় প্রকাশে। তো সেই কারণেই এই জনগণকে সামিল করা, জনগণকে নিয়ে আসা বা জনগণের সামনে যে প্রেজেন্ট করা, এটা কিন্তু প্রচারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি
মিঠুন চক্রবর্তী যদি যান, তাকে দেখতেও লোকজন তো আনবেন, কারণ বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন তারাও কিন্তু গ্রামগঞ্জে বহু মানুষকে নিয়ে আসবেন, তার কারণ কি ভোটের জন্য অ্যাক্টিভ করা, সক্রিয় করা। তো স্বাভাবিকভাবেই স্টার ক্যাম্পেনার এরা থাকবেই, এরা প্রচারে থাকবে। যে দলের যত বেশি স্টার ক্যাম্পেনার তারা তত বেশি নিয়ে আসবে, এটাই স্বাভাবিক। দেব এসছে, পরবর্তীতে হয়তো তৃণমূলে আরও কেউ আসতে পারেন। একেবারে। তো আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে এই যে ভোটের মুখে এই কনভয়ে হামলার ঘটনাটা কিন্তু অহরহ বেড়ে চলেছে। আমরা কিছুদিন আগে কোচবিহারেও এই একই জিনিস দেখেছি, প্রচারে বেরিয়েছে কনভয়ে হামলা হয়েছে। প্রকাশ চিকবড়াইকেও কিন্তু ব্যতিক্রম যাননি, তার কনভয়তেও এই প্রচার অভিযানে হামলা চালানো হয়েছিল। এই বিষয়টা কেন এভাবে বৃদ্ধি পাচ্ছে? এটা কিন্তু মারাত্মক। সবচেয়ে বেশি আমরা রাজ্যে যদি দেখি সেটা কিন্তু কোচবিহারে হচ্ছে। একেবারে। আর কোচবিহারে তোমার উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিকের দ্বন্দ্ব কিন্তু মারাত্মক জায়গায় পৌঁছেছে। নিজেরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছেনই, দলের কর্মী সমর্থকরাও কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এবং তাদের পরিবারের লোকজনও কিন্তু প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজনীতিতে এই হিংসাটা না থাকলেই ভালো হয়। তখন রাজনীতি দলগত লড়াই, দলের লড়াই হোক, আদর্শের লড়াই হোক, উন্নয়নের লড়াই হোক, ব্যক্তিগত আক্রমণ, পাল্টা আক্রমণ, এগুলো না হলেই ভালো হয়। কিন্তু বিষয়টা যত দিন বাড়ছে, লোকসভা ভোট কি এর আগে বিধানসভা ভোটের সময় আমরা দেখেছি, ভোট পরবর্তী হিংসাও দেখেছি, তো এবারেও কিন্তু লোকসভা ভোটে একই জিনিস দেখা যাচ্ছে। এটা কিন্তু না হলেই ভালো হয়। কিন্তু প্রত্যেক রাজনৈতিক দল নিজের ক্ষমতা, নিজের কর্মীর পেশি শক্তি দেখানোর জন্য কিন্তু এই জিনিসটা বারবার করে চলেছে। প্রকাশ চিকবড়াই, যার গাড়িতে কনভয়ে হামলা হয়েছিল, তিনি কিন্তু সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগটা করেছিলেন। উল্টো দিকে আলিপুরদুয়ার কিন্তু মনোজ টিগ্গা কিন্তু এখনও তেমন কোনো অভিযোগ করেননি। তো এগুলো না হলেই ভালো হয়। পেশি শক্তি, রাজনীতি তো পেশি শক্তি ভোটের ময়দানে ভোটের ময়দানে প্রার্থীর ওপর বা কর্মী সমর্থকদের ওপর না হলেই ভালো হয়। অন্তত জনসমর্থনটা থাকাটা প্রয়োজন মনে হয়। একেবারে। আরেকটা জিনিস এই আলিপুরদুয়ার কেন্দ্রের ক্ষেত্রে আমি তুলতে চাইব, সেটা হচ্ছে ৪৫ বছর ধরে সার্বিকভাবে হোক কিংবা আংশিকভাবে হোক এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে আরএসপি দল কিন্তু শাসন চালিয়েছে ৪৫ বছর ধরে। আর এমনকি ২০১৯ লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু তাদের নাম তৃতীয় স্থানে এসেছিল, কিন্তু তারপর ২০২৪-এই দেখা যাচ্ছে একেবারে শূন্যে দাঁড়িয়ে গেলেন তারা। এর পেছনে কি কারণ হতে পারে? দেখো, যখন ৩৪ বছর বামফ্রন্ট ক্ষমতায় ছিল, তাদের অন্যতম প্রধান শরিক ছিল আরএসপি। তো বামফ্রন্ট কিন্তু এই শরিকদের কিন্তু মানে এক কথায় তাদের কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো ছিল। এই যে কোথায় কে প্রার্থী দেবে, এই ভাগ বটরা, এটা কিন্তু খুব ভালোভাবে করতেন, ম্যানেজ করতেন। তো স্বাভাবিকভাবেই আলিপুরদুয়ার আসন কিন্তু আরএসপি পেয়েছিল। ১৯৭৭ থেকে একটানা ২০১৪ পর্যন্ত জিতে এসছে আরএসপি। তো যার ফলে এই পালা বদলের পরে আমরা দেখেছি ২০১১ পালা বদলের পরে সিপিএমের সংগঠন কমেছে, আরএসপির সংগঠন কমেছে। সিপিএমের কথা যদি বলি, যেহেতু কেরলে তারা এখনও ক্ষমতায় রয়েছে, তো স্বাভাবিকভাবেই তাদের সংগঠন কিছুটা হলেও রয়েছে। কিন্তু আরএসপির সেরকম কিন্তু কোনো রাজ্যে এককভাবে ক্ষমতায় নেই, তারা কিন্তু পুরোপুরিভাবে সিপিএমের ওপর নির্ভরশীল ছিল। তো যার ফলে পালা বদলের পরে দেখো সিপিএমে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, আরএসপি কিন্তু ওই একই কথা যেটা বলবো যে নেতৃত্বের অভাব, যার ফলে কিন্তু আরএসপি দলে কিন্তু তেমন সংগঠন নেই। যার ফলে দেখো যে দল ২০১৯-এও ছিল, ২০১৯-এ ৩ নম্বরে নেমে এসেছিল, ২০১৪-তেও কিন্তু সেকেন্ড পজিশনে ছিল, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। তো যার ২০০৯ জয় পেয়েছিল লাস্ট, ২০১৪-তে হাড্ডাহাড্ডি লড়াই করে হেরে গিয়েছিল, কিন্তু তারপরে দেখা যাচ্ছে এবার প্রার্থী দিতে পারছে না। এটা কিন্তু নেতৃত্বের অভাব রয়েছে একবারে। তবে সত্যতা আরেকটা বিষয় হচ্ছে ২০২৪-এ এবার বিজেপি মনোজ টিগ্গাকে যে প্রার্থী মনোনীত করেছেন, এটা কিন্তু প্রথমবার নয়। আমরা যদি ২০০৯ দেখি, তখনও কিন্তু বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা ছিলেন। এমনকি ২০০৪ তার আগে যদি যাই, তখনও বিজেপি প্রার্থী মনোজ টিগ্গাই ছিলেন। আর এবার একবারে ২০২৪-এ বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। তো সেই ক্ষেত্রে কোথাও কি, যেহেতু মনোজ টিগ্গা কিন্তু এক প্রকারে বলতে গেলে কম্পিটিশনে বরাবরই রয়েছেন, তো সেই ক্ষেত্রে কোথাও কি এই আলিপুরদুয়ার বিজেপির সিংহাসন হওয়ার সম্ভাবনা থাকছে? দেখো, সেটা কার হবে সেটা তো ফলাফলে বোঝা যাবে। কিন্তু মনোজ টিগ্গার যে কথাটা বললে, মনোজ টিগ্গা দীর্ঘদিন থেকে কিন্তু বিজেপির সঙ্গে যুক্ত। এমনকি আলিপুরদুয়ার বিজেপিকে পরিচালনা বলা চলে এই মনোজ টিগ্গাই কিন্তু প্রধান মুখ ছিলেন। যার ফলে দেখো বেশ কয়েকবার লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, বিধানসভা প্রার্থী হয়েছিলেন। ২০১৬-তে কিন্তু প্রথম জয়ের স্বাদ পান। এরপর ২১-এর পরে কিন্তু
বিজেপির বিধায়ক দলের মুখ্য সচেতক। তো স্বাভাবিকভাবেই বিজেপির উত্তরবঙ্গ যদি বলি, উত্তরবঙ্গের প্রধান মুখ কিন্তু এর আগে মনোজ টিগ্গাই ছিলেন। এখন তো বিজেপিতে প্রচুর অনেক নেতা রয়েছে, অনেক বিধায়ক রয়েছেন, সাংসদ রয়েছেন, কিন্তু 2019-এর আগে যদি আমরা দেখি বিজেপিতে কিন্তু উত্তরবঙ্গে তেমন কোনো বড় মুখ ছিল না, যেটা কিন্তু মনোজ টিগ্গাই কিন্তু নিজেকে প্রেজেন্ট করতেন। তো যার ফলে এবার বিজেপি এই জন বার্লার বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি হয়েছে দলের মধ্যেই, চা শ্রমিকদের মধ্যে একটা ক্ষোভ ছিল। তো সেই কারণে কিন্তু বিজেপি আর রিস্ক ঝুঁকি নিতে চায়নি। দলের বিশ্বস্ত কর্মী বলবো, বিশ্বস্ত কর্মী, বিশ্বস্ত নেতা মনোজ টিগ্গার উপরই ভরসা করেছেন। ফলাফল কি হয় সেটা তো পরে বোঝা যাবে। কিন্তু একটা জিনিস বলবো, আলিপুরদুয়ার কিন্তু অন্য সিটের থেকে একটু আলাদা। এখানে কিন্তু বিজেপি যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে, কারণ গত 2019-এ প্রায় 2.5 লক্ষ ভোটে জিতেছিলেন জন বার্লা, এবং 2021-এ 7টি বিধানসভা কেন্দ্রেই কিন্তু বিজেপির দখলে। আমি তোমাকে বলবো, তুফানগঞ্জ বিজেপি জিতেছিল, কুমারগ্রাম এটাও বিজেপি জিতেছিল, কালচিনি এখান থেকেও বিজেপি জয় পায়, আলিপুরদুয়ার বিজেপি জয় পায়, ফালাকাটা বিজেপি জয় পায়, মাদারিহাট যেখানকার বিধায়ক মনোজ টিগ্গা, এবং নাগরাকাটাতেও বিজেপি জিতেছিল। কিন্তু আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল তিনি কিন্তু দল ছেড়ে তৃণমূলে গেছেন। এখন তিনি কতটা ভোট কাটতে পারেন বিজেপির, বা এই যে চা শ্রমিকদের মধ্যে ক্ষোভ, এটা কতটা বিজেপি থেকে কেটে আসবে সেটা কিন্তু ভোটের বক্সে আমরা বুঝতে পারবো ফলাফলে। কিন্তু বলবো কিছুটা হলেও এগিয়ে রয়েছেন মনোজ টিগ্গা। বেশ, তাহলে আমাদের নজরে থাকছে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র, কারণ সেদিন অর্থাৎ এর ভোট গ্রহণ কিন্তু একেবারেই প্রথম পর্যায়ে অর্থাৎ 19 এপ্রিলেই শুরু হতে চলেছে, আর ভোট গণনা জুন মাসের 4 তারিখ। তো সেই ক্ষেত্রে দেখা যাক এই মুহূর্তে যে চলছে 24-এর মহারণ, তো সেই ক্ষেত্রে কার দখলে যায় আলিপুরদুয়ারের সিংহাসন, চোখ থাকবে।